ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম amizshimolpod.com ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম এপিসোড বাঁশবাগানে রাতের ভয় ঘটনাটি নিয়ে। আশা করছি আপনাদের কাছে এপিসোডটি ভালো লাগবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে সবসময় পাশেই থাকবেন, যাতে সকল নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার জানা যে সকল ঘটনা আছে আমাদের কাছে পাঠাতে স্ক্রিনে লেখা জিমেইলে আমি বলে দিচ্ছি amizboth.com 026 026@gmail.com এই ইমেল অ্যাড্রেসটি আপনারা আপনাদের জানা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন। তবেই amizshimolpod.com সামনের দিকে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে চলুন amizshimolpod.com ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম এপিসোডের ঘটনায় প্রবেশ করছি। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন ফাহিম আহমেদ। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। সঙ্গত কারণে আমি তার সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করলাম না। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে আমার ফ্রেন্ডের বড় ভাই যেভাবে বলেছেন আমি সেইভাবেই বলছি। বলছেন আমার ফ্রেন্ডের বড় ভাই। সময়টা 2014 সাল। তখন সবে মাত্র ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করেছি বিদায় লেখাপড়ার কোনো চাপ ছিল না। তাই প্রতিদিনই কোথাও না কোথাও ফ্রেন্ডদের সাথে বেড়াতে যেতাম। সেই রকমই একদিন আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্মদিনের উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। সেখানে আমাকে দাওয়াত করা হলে আমি চাই সেখানে বিকেলের দিকে বাড়ি থেকে রওনা হই। মূলত আমার ফ্রেন্ডের বাড়ি ছিল আমার গ্রাম থেকে 1 গ্রাম পরের গ্রামে। কেক কেটে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে আসতে আসতে রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। অবশ্য আমার ফ্রেন্ডের আম্মু বলেছিল ওদের বাসায় রাতটা থেকে যেতে, কিন্তু আমার বাসায় আম্মু আর বড় বোন থাকায় সেটা হয়ে উঠল না। রাত 11টার সময় গ্রামে তখনকার সময়ে রিক্সার আশা করাটা অনেকটাই বোকামি ছিল, তাই পায়ে হেঁটে আসতে শুরু করলাম। আসার সময় খেয়াল করলাম মেন রাস্তা দিয়ে যেতে অনেকটাই দেরি হবে, তাই মাটির রাস্তা দিয়ে মনে হয় যাওয়াটা ভালো। এই চিন্তা করে গ্রামের রাস্তা মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার বর্ণনাটা দিয়ে রাখলে আপনাদের ঘটনাটি বুঝতে অনেকটাই সুবিধা হবে। রাস্তার প্রথমেই পড়বে একটি বড় কড়ই গাছ আর পাশে একটি বড় পুকুর। একটু সামনে এগোতে পড়বে একটি বড় কবরস্থান। এর একটু সামনে এগোতে পড়বে একটি বড় বাঁশ ঝাড়। এর পাশ দিয়ে মূলত মাটির সড়কটি গিয়েছে। অনেক বাঁশঝাড় একসাথে বিধায় জায়গাটিকে অনেকে বাঁশঝাড়ও বলে চেনে। আমি আমার বাটন ফোনে গজল চালিয়ে হাঁটতে শুরু করলাম। কেননা জানি কড়ই গাছের কাছাকাছি আসতে মনে হলো পুকুর পাড়ের ঝোপটা একটু নড়ে উঠল। বিষয়টা তেমন আমলে নেইনি, হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ যেন হাঁটছে। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। মনের মাঝে তখনও কিছু আঁচ করতে পারিনি যে সামনে আমার জন্য কত ভয়ঙ্কর একটি বিভীষিকাময় ঘটনা অপেক্ষা করছে। হাঁটতে শুরু করলাম। আস্তে আস্তে মনে হলো আমার শরীর যেন অজানা এক ভারে নিমজ্জিত হয়ে গেল। আমি স্বাভাবিক গতিতে হাঁটতে পারছিলাম না। তখন দেখে মনে একটু ভয় ভীতির কাজ করতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে আসতেই দেখলাম কবরস্থানের কোনায় রাস্তার পাশে একটি লোক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করলাম, এই সময় তো এই রাস্তায় কারো থাকার কথা নয়। তারপরেও একটু খুশি হলাম যে রাস্তায় একজনকে পেয়ে গেলাম, আর ভয় পেতে হবে না, একসাথে যাওয়া যাবে। সেই আশায় লোকটির কাছে গিয়ে একটু ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি
কি কোথাও যাবেন? এত রাতে এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তাটা তো তেমন ভালো নয়। লোকটি কোনো উত্তর দিল না। আবারও একটু ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি কোথাও যাবেন? এত রাতে এই রাস্তায় দাঁড়িয়ে আছেন। লোকটি কোনো উত্তর দিল না। তখন আমি বিরক্তি নিয়ে চলে আসতে থাকলাম আর ভাবলাম, পাগল হয়তো। কিছুক্ষণ পরেই নীরবতা ভেঙে দূর থেকে যেন লোকটি বলল, সামনে যাস না, সামনে বিপদ। লোকটির কথা আমলে না নিয়ে হাঁটতে শুরু করলাম। ঝাড়তলা তথা বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই মনে হলো ঝাড়তলা একটি বাতাসে নড়ে উঠল, অথচ চারপাশে অনেক গাছপালা, বাকি গাছগুলো একটু নড়ছে না। মনের মধ্যে তখন থেকে একটু ভয় কাজ করতে শুরু করলো। এরপরেও গজলের সাউন্ড ফুল দিয়ে বাঁশঝাড়ের ভেতরের মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে কি জানে মনে করে আমি বাঁশঝাড়ের উপর দিকে তাকালাম। তাকিয়ে দেখি একটি ভয়ঙ্কর অবয়ব বানরের মতো তাকে বসে রয়েছে বাঁশঝাড়ের একদম চূড়ায়, যেখানে একটি অবয়ব তথা বানরের মতো অবয়ব বসে থাকা স্বাভাবিক নয়। বুঝতে পারলাম আজকে আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। চেহারা না দেখা গেলেও চোখ দুটো জলচল করছে রক্তিম আভার মতো। তখনও কিছু মনে হলো না। আল্লাহ আল্লাহ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের চূড়া থেকে কি যেন ধপ করে মাটিতে পড়লো। পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। তখন দেখে মনে হলো কি যেন আমার পেছনে হেঁটে হেঁটে আসছে। ভয়ে আমি শীতের রাতেও ঘামতে শুরু করছি। কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। ভাবলাম মনের ভুল হয়তো। আবারও হাঁটতে শুরু করলাম। মনের মধ্য থেকে তখনও ভয় কাটেনি। নীরবতা ভেঙে মেইলি কণ্ঠে পিছন থেকে যেন কেউ বলতে থাকলো, আমাকে নিয়ে যাবি না? আমিও তো তোর সাথে যাব। আমার একলা ভয় করে, আমাকে নিয়ে যাবি না তোর সাথে? কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা ভয়ে ধক করে উঠল। সব কিছু সামলিয়ে একটু ধাতস্থ হওয়ার আগেই মনে হলো কি যেন আমার দিকে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। আমি আর কিছু চিন্তা করলাম না, চোখ বন্ধ করে শুধু সামনের দিকে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়েছি খেয়াল নেই। মনে হলো বাড়ির কাছাকাছি চলে এসেছি। দৌড় থামিয়ে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। ভাবলাম আজকের মতো বেঁচে গিয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাড়িতে ঢুকলাম। দরজায় নক করতে আম্মু দরজা খুললো। আমাকে দেখলো আমি ঘেমে নিয়ে একাকার, তাই আমাকে জিজ্ঞাসা করলো, কিরে তোর আসতে এত রাত হলো আর তুই এত শীতের রাতেও ঘেমে গেছিস কেন? কি হয়েছে? ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। এত সময় তো লাগার কথা নয় আমার ফ্রেন্ডের বাসা থেকে আসতে। তারপরেও আম্মুকে বললাম, একটু ভয় করছিল তাই দৌড়ে আসলাম, এজন্যই ঘেমে গেছি, আর ওদের বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে। আম্মু আর কিছু বললেন না। কিছুটা হলেও আজ করতে পেরেছিলেন, তাই আমাকে বললেন, রাতে গোসল করে ঘুমাস। আমি বললাম ঠিক আছে। রুমে ঢুকে গোসল করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। কিন্তু কে জানতো ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু মূল ঘটনা শুরু হয় এখান থেকেই। রাত 2টা অথবা 3টার দিকে আমার ঘুম অদ্ভুত একটা শব্দে ভেঙে গেল। অনেকটা হাড় চেওয়ানোর মতো শব্দ। বিছানা থেকে না উঠে চোখ বুলিয়ে চারদিকে দেখতে লাগলাম কিছু হয়েছে কিনা। অন্ধকার হওয়ায় কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে পায়ের দিকে তাকাতেই অসম্ভব ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম বাঁশঝাড়ের উপরে থাকা সেই বানরের মতো অবয়বটা আমার পায়ের কাছে দাঁড়িয়ে হাড় চিবাচ্ছে আর আমার দিকে তাকিয়ে
খিলখিল করে হাসছে, চোখ দুটো এখনো জল জল করছে। অন্ধকারের মধ্যেও অবয়বটির চেহারা কিছুটা হলে এখন দেখা গেল। কি বীভৎস তার চেহারা! চিৎকার করতে যাব তখনই মনে হলো কে যেন আমার বুকের উপর বসে গেছে আর আমার গলা টিপে ধরেছে। কিচ্ছু বলতে পারছিলাম না, শুধু ফেল করে তাকিয়েছিলাম। হঠাৎ করে নিজের শরীরের সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন জ্ঞান ফিরল প্রায় বিকালের দিকে। জ্ঞান ফেরার পরেই দেখলাম আমার বিছানার পাশে আম্মু আর বড় বোন বসে কান্নাকাটি করছে। বিছানা থেকে উঠে বসে আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল আমার কালকে রাতে, আর আমার শরীর এত ব্যথা করছি বা কেন? তখন বলতে শুরু করে আমার আম্মু, তুই যখন রাতে চিৎকার দিয়েছিলি তখন আমি আর তোর আব্বু মিলে তোর রুমে যাই। তোর রুমে গিয়ে দেখি তোর রুমের দরজা লাগানো আর ভেতর থেকে তোর গুঙানির শব্দ আসছে, অনেকটা মো মো এরকম শব্দ। তুই বাসায় আসার সময় আমি বিপদটা আজ করতে পেরেছিলাম, কিন্তু কে জানতো এরকম ঘটনা যে হঠাৎ করে ঘটে যাবে। দরজা না খোলায় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম তুই বিছানা থেকে মাটিতে পড়ে আছিস আর গোঙাচ্ছিস। তখন আমি সোরা কেরাত পরে ফুটেছিলাম, কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে কিছু না হয় তোর আব্বু মসজিদের ইমাম সাহেবকে গিয়ে নিয়ে আসেন। ইমাম সাহেব এসে কিছু সোরা কেরাত আর দোয়া পরে ফু দিতেই তোর গোয়ানি বন্ধ হয়ে গেল আর তুই অজ্ঞান হয়ে গেলি। তখন আমি আর তোর আব্বু মিলে তোর মাথায় তৈল পানি মালিশ করছিলাম, কিন্তু তোর জ্ঞান ফিরছিল না। হুজুর তোর হাতে একটি তাবিজ বেঁধে দিয়ে বললেন, ওর জ্ঞান তাড়াতাড়ি ফিরবে। আমি এখন গেলাম। ইমাম সাহেব যাওয়ার পরেই আমি আর তোর আব্বু সারা রাত তোর বিছানার পাশেই বসেছিলাম। একটু পরপরই মনে হচ্ছিল তোর শরীরটা একটু কেঁপে উঠছে, ঝাড়ি দিচ্ছে, মনে হয় কেউ যেন তোর শরীরে ধাক্কা দিচ্ছিল। অনেকটাই ভয় করছিল আমার। সকাল হতেই তোর বড় বোন যখন ঘুম থেকে উঠে ঘটনাগুলি শুনল, সেও কান্নাকাটি করার মতো অবস্থা। তোর আব্বু গেছেন কবিরাজের সন্ধান করতে, সাথে তোর দাদাও আছে। ঘটনাগুলো শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। চিন্তা করলাম, এসব কি হচ্ছে আমার সাথে গতকালকে রাত্র থেকে? যাই হোক, কি আর করার। দাদা আর আব্বু সন্ধ্যার সময় বাড়িতে আসেন, এসে বলেন, একজন কবিরাজের ঘর ঠিকানা পেয়েছি, কালকে ফাহিমকে নিয়ে যাব। রাতে আমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই তাকিয়ে দেখি আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। খাবারের পাতিলগুলো উল্টানো, ফ্রিজের মধ্যে কোনো মাংস আর মাছ কিছুই নেই, সব যেন উধাও। ফ্রিজের দরজা খোলা, একটু পরেই দরজার অটোমেটিক খুলে গেল। কিছু বুঝে ওঠার আগেই তোর বড় বোন তোর রুম থেকে চিৎকার দিয়ে উঠল। আমরা সবাই তোর বড় বোনের ঘরে গিয়ে দেখি তোর বড় বোনের রুমের কোনায় আমাদের ফ্রিজ থেকে হারিয়ে যাওয়া গোশত আর মাছ কে যেন চিবিয়ে ফেলে রেখেছে, হাড় চিবানো সব ফেলে রেখে গিয়েছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এগুলো পরিষ্কার করে আমরা খাবার দাবার খাওয়া শেষ করে কবিরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। কবিরাজের বাসায় গিয়ে দেখা করতেই কবিরাজ একটু নীরব থেকে কিছুক্ষণ পর বললেন, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি আর একটি কবিরাজের সন্ধান দিচ্ছি, আপনারা সেই কবিরাজের কাছে যান, তিনি হয়তো কিছু করতে পারবেন, এই কাজ আমার সাধ্যর বাইরে। কথাটি শুনে আমরা অনেকই ভেঙে পড়লাম। কি আর করার, সেই দিনের মতো বাড়িতে ফিরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত থেকে আমি দেখতে শুরু করি ভয়ঙ্কর অদ্ভুত এক স্বপ্ন। কে যেন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে,
পাশে সেই ভানরের সেই অবয়ব, সে খিলখিল করে হাসছে। আমি ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। এরকম আমার সাথে এক রাতে 3 বার হয়েছে। পরের দিন সকালে নাস্তা করেই আমরা সপরিবারে ওই কবিরাজের উদ্দেশ্যে রওনা হলাম। কবিরাজের বাড়িতে গিয়ে দেখি অনেক সিরিয়াল। আমাদের সিরিয়াল আসার পর কবিরাজ আমাদেরকে ডাক দিলেন। কবিরাজের রুমে প্রবেশ করার পর আমরা বসলাম। কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে একটু পর নীরবতা ভেঙে বললেন, কবরস্থানের পাশের সেই লোকটার কথা কি তোমার মনে আছে ফাহিম? আমি আবার যেন বিস্মিত হয়ে গেলাম। কবরস্থানের সেই লোকটির কথা এই কবিরাজ জানলো কি করে? আবারও নীরবতা ভেঙে সে কবিরাজ বলল, অবাক হওয়ার কিছু নেই, তুমি শুধু বলো তোমার মনে আছে কিনা। আমি উত্তর দিলাম, হ্যাঁ মনে আছে। তখন কবিরাজটি বলল, ওটা আসলে কোনো জিন, ওটা মানুষ ছিল না। তোমার ভাগ্য ভালো যে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে এসেছিলে, আর কিছুক্ষণ এখানে অবস্থান করলে হয়তো তোমাকে আমরা আজ জীবিত পেতাম না। পাশ থেকে আমার দাদা বলল, এখন এই সমস্যা থেকে বেঁচে ওঠার উপায় কি? কবিরাজ বলল, উপায় একটা আছে, কিন্তু সেটা অনেক কঠিন। আপনারা আগামীকালকে আবার আমার সাথে দেখা করতে আসবেন, তখনই আমি আপনাদের সব কিছু খুলে বলবো। আজকে আমার কিছু খোঁজ খবর নিতে হবে। তখন আমরা কবিরাজের বাড়ি থেকে চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাড়ির সব কিছু আবারও লন্ডভন্ড করা, ফ্রিজের দরজা খোলা, আর ঘরের মধ্যে একটা পটকা গন্ধ বিরাজ করছে। ঘরে ঠেকাই যাচ্ছিল না। আমার রুমের ভিতর গিয়ে দেখি আমার বিছানার পাশে কিছু মরা কবুতর পড়ে আছে এবং তাদের রক্ত কালো, এবং তা থেকে এত বিশ্রী গন্ধ বের হচ্ছে। এগুলো পরিষ্কার করে ওই দিনের মতো আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন আবার সেই কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে গেলে কবিরাজ বলল, শয়তানটা অনেক দুষ্টধর, এরপরে ওকে মারাতে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। জিনটি বলেছে আপনাদের বাড়ির পেছনে সেই বড় কাঁঠাল গাছের কাছে আগামীকালকের মধ্যে 7টি মুরগি, 13টা কবুতর আর একটি কালো ছাগল নিয়ে বেঁধে দিয়ে আসবেন, তাহলে আর ফাহিমকে কিছু করবে না। এটা শোনার পর আমরা ওইখান থেকে চলে আসলাম। ওই দিনই আমার আব্বা আর দাদা পটিয়া বাজার থেকে সব মুরগি, কবুতর আর ছাগল কিনে আনলেন। পরের দিন গিয়ে সেখানে বেঁধে রাখা হয়। এর পরের দিন সকালে গিয়ে আমরা দেখি সেখানে কিছুই নেই, শুধু একটি মুরগির আর কবুতরের মাথা পড়ে আছে আর কি কয়েক ফোঁটা রক্ত। নিজেকে অনেক খুশি মনে হচ্ছিল তখন। হায়, আমার জন্য কতগুলো নিরীহ প্রাণ দিতে হলো, তাও এক দুষ্ট জিনের হাতে। এই বলে আমার ফ্রেন্ডের বড় ভাই ঘটনাটি শেষ করেছেন। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।